হয়েছে। তনুকে প্রথমবার দেখেই কানাই সুমিদা নামের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায়। কানাই হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট এবং লাজুক টাইপের একটি মেয়ে। সে তার ক্রাশ তনুকে দূর থেকেই দেখে যেত এবং ধীরে ধীরে কানাই তনুর সাথে কথা বলতে শুরু করে। তনুর কাছে মেয়েটাকে খুব ভালো এবং ভদ্র মনে হতো, তাই সে কানাইয়ের সাথে খুব ভালো ব্যবহার করত। তনু আর্চারি ক্লাবের মেম্বার ছিল। স্কুল শেষে সে আর্চারি ক্লাবে প্র্যাকটিস করত এবং কানাই তার প্র্যাকটিস শেষ হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করত, যাতে রাস্তায় একসাথে বাড়ি পর্যন্ত যেতে পারে। এইভাবেই তাদের দিনগুলো কেটে যায় এবং দেখতে দেখতে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। উচ্চশিক্ষার জন্য সবাই বিভিন্ন প্ল্যান করে, কিন্তু কানাই সম্পূর্ণ আলাদা। তার কোনো ফিউচার প্ল্যান ছিল না। এই ব্যাপারে তার ফ্যামিলি এবং টিচাররা তাকে গাইড করত। একদিন তনু কানাইয়ের আগেই স্কুল থেকে চলে আসে। বাড়ি ফেরার সময় কানাই তনুর বাইকটা রাস্তার পাশে দেখতে পায়। কানাই তনুকে মাঠের পাশে বসে থাকতে দেখে। সে বসে বসে কারো জন্য মেসেজ লিখছিল। কানাই তাকে জিজ্ঞেস করে উচ্চশিক্ষার জন্য সে কোথায় যাবে। তনু বলে সে টোকিওর কোনো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিবে। কানাই বলে তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা গোছালো। তুমি ফিউচারে কি করবে, কোথায় যাবে তা সব কিছু জানো, আর আমি তো এটাই জানি না যে আগামীকাল আমি কি করব। তনু বলে তুমি যেমনটা ভাবছো আমি মোটেও তেমনটা নই। আমি জানি না যে পরদিন আমি কি করব। আমি সব সময় কোথায় যেন হারিয়ে যাই। আমি শুধু এতটুকু করি যতটুকু আমার করা উচিত। এই শুনে কানাই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তনু যে মেসেজগুলো লিখত সে ওইগুলো কখনোই কারো কাছে পাঠায়নি। সে সব সময় তার অনুভূতিগুলো লিখে রাখতো এবং পরে আবার সেগুলো ডিলিট করে ফেলতো। এবং এখান থেকে আমরা জানতে পাই আকারির সাথে শেষবারের মতো দেখা করে আসার পর সে নতুন শহরে শিফট হয় এবং ধীরে ধীরে তার এবং আকারির যোগাযোগ কমতে থাকে। এক পর্যায়ে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হয়তো আকারি মুভ অন করে গিয়েছে এবং তনুকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে, যেটা এই মুভির শেষ প্রান্তে গিয়ে ক্লিয়ার হবে। কিন্তু তনু এতদিন পরেও এখন পর্যন্ত আকারিকে ভুলতে পারেনি। এমনকি তনু তার স্বপ্নে আকারিকে নিয়ে একটি পৃথিবী কল্পনা করে রেখেছে। এবং যেহেতু এখন আর তাদের চিঠি আদান প্রদান হয় না, তাই তনু তার জমানো কথাগুলো ফোনে লিখে রাখতো এবং পরে আবার ডিলিট করে দিত। এরপর দেখা যায় কানাই অনেকদিন ধরেই সার্ফিং শিখছিল, কিন্তু এখনো সে ঠিকভাবে সার্ফিং করতে পারে না। তার বোন তাকে জিজ্ঞেস করে কানাই ফিউচারে কি করতে চায়। কানাই বলে সে জানে না সে ফিউচারে কি করবে, কিন্তু এখন থেকে তার মন যা চাইবে তার জন্য শতভাগ এফোর্ট দিতে সে প্রস্তুত। এই বলে সে সার্ফিং করতে চলে যায় এবং খুবই অসাধারণভাবে সার্ফিং করে। সে এতটাই মোটিভেটেড হয়ে যায় যে সোজা চলে আসে তনুর আর্চারি ক্লাবের সামনে তাকে প্রপোজ করার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তনু তার প্র্যাকটিস শেষ করে ফিরে আসে। তারা দুজন যখন তাদের বাইকের দিকে যাচ্ছিল তখন কানাই পেছন থেকে তনুর শার্ট টেনে ধরে। তনু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর তারা বাইক নিয়ে যাওয়ার সময় দেখে যে কানাইয়ের বাইক স্টার্ট হচ্ছে না, তাই তারা হেঁটে হেঁটেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় তাদের মাঝে এক অদ্ভুত শূন্যতা দেখা যায়। তনু তার ভাবনায় ডুবেছিল আর কানাই ভাবছিল কিভাবে তার মনের কথা তনুকে বলবে। এই ভেবে সে হঠাৎ কান্না করে দেয়। অনেক চেষ্টা করেও সে তার চোখের পানি আটকাতে পারে না। তার কান্নার শব্দ পেয়ে তনু পেছনে ফিরে দেখে কানাই কান্না করছে। তনু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না করছো কেন? কানাই মনে মনে বলে প্লিজ আমার সাথে এত ভালো ব্যবহার করো না। তখনই আকাশে একটি এয়ারক্রাফট উৎক্ষেপণ করা হয় এবং তারা দুজন অবাক হয়ে তা দেখতে থাকে। এরপর বাড়ি ফেরার সময় কানাই মনে মনে বলে আমি আজ বুঝতে পেরেছি কেন সে সবার চেয়ে আলাদা, কেন তার মনে আমার কোনো জায়গা নেই, কেন সে আমার দিকে কখনোই তাকায়নি। কারণ তার দৃষ্টি ছিল আমার থেকে অনেক দূরের দূর আকাশে। তার হৃদয়ে একটা শূন্যতা রয়েছে। আমি জানি আমি তা কখনোই পূরণ করতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমি আগামীকাল, তার পরের দিন, এমনকি তার বহুদিন পরেও আজ জীবন তাকে ভালোবেসে যাব। এরপর যখনই আমার তনুর কথা মনে পড়তো আমি ঘুমানোর আগ পর্যন্ত কাঁদতাম, কারণ এছাড়া আমার করার মতো আর কিছুই ছিল না। এরপর অনেকগুলো বছর কেটে যায়। এখন 2008 সাল। তনু এখন একটা কোম্পানিতে প্রোগ্রামারের জব করে, কিন্তু সে আজও আকারিকে ভুলতে পারেনি। সে এক প্রকার ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সে বেঁচে আছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার মানেটা সে বুঝতে পারছিল না। এবং বর্তমানে তার একটি গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু মেয়েটি তাকে অনেক টেক্সট করার পরেও সে তার কোনো রিপ্লাই করে না এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে। তনু বলে বিগত কয়েক বছর ধরে আমি কেবল চেয়েছি সামনের দিকে এগিয়ে যেতে, আমার লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু সেই লক্ষ্যটা আসলে কি ছিল তা আমি নিজেও জানতাম না। আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাইতাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি আমার অনুভূতিগুলো হারিয়ে ফেলছি। আমার হৃদয় শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সীমার শেষ প্রান্তে চলে এসেছি। তাই আমি আমার জবটাও ছেড়ে দিলাম। গতকাল আমি একটি স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমি আর আকারি আমরা সেই আগের মতো 13 বছর বয়সী ছিলাম। আমরা এক তুষার আচ্ছাদিত মাঠে হেঁটেছি। সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, শুধু ছিল সদ্যপতিত তুষারের উপর আমাদের পায়ের ছাপ। ভেবেছিলাম আমরা দুজন আবার হয়তো চেরি ব্লসম দেখতে পারবো।
অপরদিকে আকারিকে দেখা যায় সে ট্রেনে করে টোকিও শহরের দিকে আসছিল। বর্তমানে আকারি এঙ্গেজড অবস্থায় আছে। কিছুদিন পরেই তার বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সে শহরে যাচ্ছিল। আকারি বলে, আমি আবারও সেই স্বপ্নটা দেখেছিলাম যেখানে আমি আর তনু 13 বছর বয়সী ছিলাম। আমরা তুষারের আচ্ছাদিত এক বিস্তীর্ণ মাঠে হেঁটেছি। কারণ হলো গতকালকেই আমি সেই চিঠিটা আবার খুঁজে পেয়েছি, যেটা আমি তনুকে দিতে পারিনি। আমরা আশা করেছিলাম দুজন একসাথে চেরি ব্লসম দেখব। এরপর ট্রেন থেকে নেমে আকারি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেই রাস্তা দিয়ে তারা ছোটবেলায় স্কুলে যাতায়াত করত। এবং যখন আকারি একটি রেল লাইন ক্রস করে যাচ্ছিল, তখনই অপর পাশ থেকে তনু সেই রেল লাইন ক্রস করে যায়। হঠাৎ তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। তারা একজন আরেকজনকে অনুভব করতে পারছিল। তারা একে অপরকে দেখার জন্য যখন পেছনে ফিরে তাকায়, ঠিক তখনই তাদের মাঝে একটি ট্রেন চলে আসে। তনু অধীর আগ্রহে ট্রেন যাওয়ার অপেক্ষায় ছিল। ট্রেন যাওয়ার পর সে দেখে সেখানে কেউ নেই, আকারি চলে গিয়েছে। তখন তনু একটি স্মাইল দিয়ে নিজের গন্তব্যে যেতে লাগে। অর্থাৎ আকারি তার লাইফে মুভ অন করে গিয়েছে। তাই তনু সিদ্ধান্ত নেয় মুভ অন করার, এবং এমন একটি অসম্পূর্ণ এন্ডিং এর সাথে গল্পটি শেষ হয়ে যায়।